আসসালামু আলাইকুম। আজকের ফেসবুক লাইভ ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং লাইভ ক্লাস 3-তে সবাইকে স্বাগতম। সবাই একটু কনফার্ম করবা যে আমার ভয়েসটা ক্লিয়ার আছে নাকি, একটু কমেন্ট সেকশনে জানাই দেবা আমার ভয়েসটা ক্লিয়ার আছে, শোনা যাচ্ছে নাকি। ওকে, আমরা লাইভটা শুরু করতেছি। আশা করি একটু শেয়ার করে দেবা, তাহলে প্রত্যেকে কাছে ক্লাসটা পৌঁছে যাবে যারা পরীক্ষার্থী আছে। আগামী কালকেই পরীক্ষা, এটাই হলো আমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের একদম শেষ লাইভ। আশা করি আগের 2টা লাইভ ক্লাস দেখে নিছো, ওইখানে 4টা চ্যাপ্টার আলোচনা করছি। আজকে আরও কিছু চ্যাপ্টার আলোচনা করে দিয়ে মোটামুটি তোমাদের কভার করার চেষ্টা করব। তো আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার 7, যেটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণী নামে আমরা চিনি। এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণী থেকে সেকেন্ড ইয়ারে প্রত্যেক বছর ম্যাথ আসে, তোমরা কিছুক্ষণ পরেই দেখবা। 2022 সালে আসছিল, 21 সালে, 20 সালে, এবার প্রত্যেক বছর ম্যাথ আসে। যেহেতু প্রত্যেক বছর ম্যাথ আসে, ইনশাল্লাহ এবছরও আসবে। তবে কথা হলো এখানে 2টা মেথড আছে, একটা হলো ইনডিরেক্ট মেথড আর একটা ডিরেক্ট মেথড। তো 99% ইনডিরেক্ট মেথডে যেহেতু ম্যাথ আসে, আমরা ইনডিরেক্ট মেথডের অঙ্কগুলো ভালোভাবে করব। বাই চান্স ডিরেক্ট মেথড যদি পরীক্ষায় চলে আসে, সেজন্য ডিরেক্ট মেথডের একটা অঙ্ক আমি তোমাদেরকে, যাদের লাগবে কমেন্ট করবো, আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব। নর্মালি ডিরেক্ট মেথডের ম্যাথ আসে না, যদি আসে সেজন্য আমি, তোমরা চাইলে কমেন্ট করে জানাবা, আমি ডিরেক্ট মেথডের একটা ক্লাস তোমাদেরকে দিয়ে রাখব। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা শুরু করার আগে আমার বেসিক ক্লাস যদি তোমরা না দেখে থাকো, তো বেসিক কিছু কনসেপ্ট আলোচনা করি। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে 3টা অ্যাক্টিভিটিস থাকে, আমরা সবাই জানি। একটা হলো অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। আরেকটা হলো ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আরেকটা হলো ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই 3টা অ্যাক্টিভিটিসকে বেস করে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অঙ্কগুলো করা হয়। তো আজকের যে প্রশ্নটা আমরা সরাসরি আলোচনা করব, সেটা হলো গত পরীক্ষায়, অর্থাৎ সর্বশেষ যে পরীক্ষাটা হয়েছে অনার্স সেকেন্ড ইয়ারে 2022 সালে আসছিল, সেই প্রশ্নটাকে বেস করে আমরা অঙ্কটা বুঝাবো। তারপরে ধারাবাহিকভাবে আরও কিছু ইয়ারের প্রশ্ন আমরা দেখব। এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্সে সেকেন্ড ইয়ারে 2022 সালে, অর্থাৎ গত লাস্ট যে পরীক্ষাটা হয়েছে সেটাতে আসছিল। এরপরেই তোমরা পরীক্ষা যেটা দিবা কালকে। তো প্রশ্নটার দিকে একটু খেয়াল করি আমরা। ফ্রম দ্য ফলোইং ডাটা অফ মেধা কোম্পানি লিমিটেড প্রিপেয়ার এ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আন্ডার ইনডিরেক্ট মেথড। অর্থাৎ মেধা কোম্পানি নামে একটা কোম্পানির নিচের যে তথ্য দেয়া আছে, সেই তথ্যকে বেস করে একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হবে ইনডিরেক্ট মেথডে। এখানে মেথড উল্লেখ করা আছে, খেয়াল করো। ইনডিরেক্ট মেথডে বা পরোক্ষ পদ্ধতিতে আমাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হবে। কী কী ইনফরমেশন আছে একটু খেয়াল করো। ইনফরমেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টস টাইটেল ডিসেম্বর 31 দিয়ে 2021-2022 2টা সাল দেয়া আছে। তো কিছু অ্যাসেটস দেয়া আছে, ঠিক পেজের অর্ধেক গিয়ে টোটাল অ্যাসেটসগুলো দেখানো হয়েছে। তার নিচে লাইবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার ইকুইটি দেওয়া আছে। তার মানে এটা একটা হলো কম্পারেটিভ ব্যালেন্স শিট 2021 এবং 22 সালের। মোট সম্পদগুলো দেওয়া আছে, তার নিচে লাইবিলিটিস এবং স্টক হোল্ডার ইকুইটি দেওয়া আছে। তো এখানে একটা জিনিস খেয়াল করো, 2টা বছরের মধ্যে এরকম যখন 2টা বছর দেওয়া থাকবে, পূর্ববর্তী বছরটাকে ওপেনিং ধরা হয়, মানে ওপেনিং অ্যাসেটস, আর পরবর্তী বছরটাকে ক্লোজিং অ্যাসেটস ধরা হয়। ঠিক একইভাবে লাইবিলিটিসের ক্ষেত্রেও পূর্ববর্তী বছর, অর্থাৎ এই ক্ষেত্রে 2021 সালের ওপেনিং যে লাইবিলিটিসগুলো পড়ছে সেগুলো ওপেনিং, আর 2022 সালেরগুলো ক্লোজিং। অর্থাৎ বিগত বছরকে ওপেনিং, তার পরবর্তী বছরকে ক্লোজিং। তোমাদের পরীক্ষায় যদি দেয়া থাকে যে 2023-24, তাহলে 23 সাল হবে ওপেনিং, 24 সাল হবে ক্লোজিং। এখানে 21-22 দিছে, 21 হবে ওপেনিং এবং 22 হবে ক্লোজিং। এরপরে
এডিশনাল ডাটা বা অতিরিক্ত কিছু তথ্য দেওয়া আছে। 1 নম্বরে বলছে ডেপ্রিসিয়েশন অন মেশিনারি টাকা 7,500, অর্থাৎ মেশিনারির অবশ্যই দত্ত বলছে 7,500। 2 নম্বরে মেশিনারি কস্টিং টাকা 9,000 অন হুইচ ডেপ্রিসিয়েশন অফ টাকা 6,000 হ্যাজ অ্যাকুমুলেটেড ওয়াজ সোল্ড ফর টাকা 4,500, অর্থাৎ একটা মেশিনারি যেটার কস্ট প্রাইস 9,000 টাকা, যার মধ্যে 6,000 টাকা অবসর হয়েছে আর সেটা বিক্রি করছে 4,500 টাকা দিয়ে। তার মানে 9,000 টাকার মেশিন 6,000 টাকার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিলে বুক ভ্যালু দাঁড়ায় 3,000 টাকা। 9,000 থেকে 6,000 অবশ্যই হয়ে গেলে এই 3,000 টাকার মেশিন আবার সোল্ড করছে, বিক্রি করছে 4,500, তার মানে এখানে 1,500 টাকা গেইন হয়েছে। 3 নম্বর বলছে পারচেজ অফ মেশিনারি টাকা 36,000, 30,000 টাকার মেশিন ক্রয় করছে। 4 নম্বর ডিভিডেন্ড টোটালিং টাকা 9,000 আর পেড ডিউরিং দ্য ইয়ার, অর্থাৎ তাদের এবছরে মানে চলতি বছরে 9,000 টাকা ডিভিডেন্ড পরিশোধ করছে। 5 নম্বর বলছে ইস্যু অফ কমন স্টক টাকা 10,500, অর্থাৎ তারা কমন স্টক ইস্যু করছে 10,500 টাকা। এ হলো প্রশ্নের ইনফরমেশন। তো এখানে একটা জিনিস খেয়াল করো, প্রশ্ন বলছে ইনডাইরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে। মাথায় রাখবা, ইনডাইরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে বললে আমাকে নেট ইনকামটা প্রশ্ন থেকে খুঁজে নিতে হবে। যদি প্রশ্নে নেট ইনকাম দেওয়া না থাকে তাহলে নেট ইনকামটা তোমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। আর নেট ইনকামটা বের করার সূত্র হলো এই যে রিটার্ন আর্নিং আছে, এই রিটার্ন আর্নিং থেকে নেট ইনকাম বের করতে হবে। তো আমরা নর্মালি নেট ইনকাম বের করার যে সূত্র সেটা হলো এই যে রিটার্ন আর্নিংয়ের মধ্যে 21 সালের যেটা রিটার্ন আর্নিং সেটা হলো ওপেনিং, আর 22 সালের যেটা রিটার্ন আর্নিং সেটা হলো ইন্ডিং বা ক্লোজিং। তো আমরা ইন্ডিং রিটার্ন আর্নিং কীভাবে পাই? ইন্ডিং রিটার্ন আর্নিং পাই বিগিনিং রিটার্ন আর্নিংয়ের সাথে নেট ইনকাম প্লাস করে ডিভিডেন্ড মাইনাস করে দিলে আমরা কিন্তু ইন্ডিং রিটার্ন আর্নিংটা পাই। তাহলে এই যে সূত্রটা বলছি ইন্ডিং রিটার্ন আর্নিং কীভাবে পাই, এই সূত্রের মান বসিয়ে আমরা নেট ইনকামটা আগে বের করব, কারণ নেট ইনকাম ছাড়া তুমি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে পারবে না। ঠিক আছে, তো আমরা পরবর্তী পেজে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একটা ঘর রেডি করলাম। মেধা কোম্পানি লিমিটেড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইনডাইরেক্ট মেথড, অ্যাকাউন্টস টাইটেল 2টা টাকার ঘর। আগে বলছি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের 3টা অ্যাক্টিভিটিস থাকে, একটা অপারেটিং, একটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, একটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তো প্রথমে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসটা লিখব, লিখে নেট ইনকাম কথাটা লিখতে হবে। এখন এই নেট ইনকাম তো প্রশ্নে নাই, আমাদের প্রশ্নে অনেক কোশ্চে কোথাও কিন্তু নেট ইনকাম নাই। নেট ইনকাম যদি থাকতো তাহলে আমরা সরাসরি প্রশ্ন থেকে বসাই দিতাম, বাট নেট ইনকাম যখন নাই সেটা তোমাকে বের করতে হবে ওয়ার্কিং করে, অর্থাৎ এই 10,500 টাকা দেশে দেখতে পারছো সেটা ওয়ার্কিং করে আনতে হবে। তাহলে আমরা পরবর্তী পেজে যাব। পরবর্তী পেজে একদম শেষে একটা ওয়ার্কিং করছি, খেয়াল করো। এই ওয়ার্কিংয়ে আমরা কি লিখছি, ইন্ডিং রিটার্ন আর্নিং সমান, অর্থাৎ সমাপনী সংরক্ষিত আয় সমান ওপেনিং রিটার্ন আর্নিংস প্লাস নেট ইনকাম মাইনাস ডিভিডেন্ড। এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। অর্থাৎ ইন্ডিং রিটার্ন আর্নিংয়ের সূত্র কি, প্রারম্ভিক বা ওপেনিং যে রিটার্ন আর্নিং সাথে থাকে সেটার সাথে নেট ইনকাম যোগ করতে হয়, ডিভিডেন্ড থাকলে মাইনাস করে দিলে আমরা ইন্ডিং রিটার্ন আর্নিংটা পাই। এখন এই যে সূত্র, এই সূত্রের মধ্যে যদি আমরা মান বসাই দিই, এই সূত্রের কিন্তু সব কিছু আছে। দেখো ইন্ডিং রিটার্ন আর্নিংও আছে, ওপেনিং রিটার্ন আর্নিংও প্রশ্নে আছে, শুধু নেট ইনকামটা নাই এবং ডিভিডেন্ডও আছে, তাইলে এই নেট ইনকামটা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে আমরা ইন্ডিং রিটার্ন আর্নিংয়ের জায়গায় এখন ইন্ডিং রিটার্ন আর্নিংয়ের মান 20,475 বসাইলাম। কোথায় পাইলাম? আমরা প্রশ্নে যদি দেখি যে ইন্ডিং মানে রিটার্ন আর্নিংয়ের সোজাসুজি দেখো 21 সালেরটা হলো ওপেনিং 18,975, আর 22 সালের যেটা 22 সালের যে কলাম সেই কলামে 20,475 যেটা সেটা হবে ইন্ডিং। তার মানে রিটার্ন আর্নিংয়ের ইন্ডিং দেখতে পাচ্ছি 20,475, ওপেনিং 18,975। এবং সমন্বয়ের মধ্যে তুমি দেখো এই 4 নাম্বার সমন্বয়ের মধ্যে ডিভিডেন্ড টোটালিং টাকা মানে ডিভিডেন্ডের পরিমাণ মোট 9,000 টাকা দেওয়া আছে। তার মানে আমরা ইন্ডিং রিটার্ন আর্নিংও পাইলাম, ওপেনিং রিটার্ন আর্নিংও পাইলাম, ডিভিডেন্ডও পাইলাম, নাই কি নেট ইনকাম। এই মানগুলো বসাই দিলে যে পার্থক্য হবে সেটাই হবে নেট ইনকাম। তাইলে আমি ইন্ডিং রিটার্ন আর্নিংয়ের জায়গায় 20,475 বসাইলাম। এটা একটা ইকুয়েশন সাইন সমীকরণ চিহ্ন দিবা, যেহেতু সমীকরণের মাধ্যমে করতেছি। তারপরে সমান চিহ্নটা দিবা। ওপেনিং রিটার্ন আর্নিংয়ের জায়গায় ওই ওপেনিং রিটার্ন আর্নিং যেটা বলছি 18,975 বসাই দিবা।
সূত্রের যে প্লাস চিহ্ন সেটা বসাবা, তারপরে নেট ইনকাম যেটা আছে এটাই আমরা বের করব, সেজন্য নেট ইনকাম অবস্থায় রাখবা, সূত্রের মাইনাস চিহ্ন দিবা এবং ডিভিডেন্ডের জায়গায় আমরা যে কিছুক্ষণ আগে সমন্বয় থেকে ডিভিডেন্ড দেখছি সেটা বসাই দিলাম। এখন ক্যালকুলেশন করব, করার সময় একটু পক্ষান্তর করতে হবে, অর্থাৎ টাকার অ্যামাউন্টগুলোকে একদিকে রাখবো, নেট ইনকামটাকে বিপরীত দিকে রাখবো। তাহলে আমরা 20,475 সমান 18,975, এটাকে যদি আমরা পক্ষান্তর করি এটার আগে প্লাস সাইন আছে সেটা মাইনাস সাইন হয়ে যাবে, -18,975। তারপরে 9,000কে আমরা পক্ষান্তর করব, সমানের বাম পাশে নিয়ে আসবো, এই 9,000-এর আগে মাইনাস সাইন আছে সেজন্য 9,000-এর আগে প্লাস চিহ্ন হয়ে যাবে এবং নেট ইনকামটা সমান দিয়ে নেট ইনকাম রেখে দেব। এখন 20,475 থেকে 18,975 মাইনাস করে 9,000 প্লাস করলে 10,500, এটাই হবে নেট ইনকাম। সুতরাং নেট ইনকাম হবে 10,500। তাহলে এই ওয়ার্কিং করে আমরা নেট ইনকামটা এই জায়গায় 10,500 বসাইলাম। বসানোর পরে প্রথম অ্যাক্টিভিটিসটা অপারেটিং অ্যাক্টিভিটিস, অ্যাডজাস্টমেন্ট রিকনসাইল নেট ইনকাম টু নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ এখানে আমরা নগদ পরিচালন কার্যক্রমের সাথে কিছু সমন্বয় সাধন করব। কোনগুলো করব? যেগুলো পরিচালন ক্রিয়াকলাপ দ্বারা প্রদত্ত নেট নগদত্বের সাথে নেট আয়ের সমন্বয় করার জন্য আমরা এই কাজটা করব। অর্থাৎ এই নেট ইনকামের সাথে কোন কোন দফা প্লাস করতে হয়, কোন কোন দফা মাইনাস করলে আমরা নেট ক্যাশ প্রোভাইডেড বা নেট ক্যাশ ইউজড পাবো, সেই কাজটা এখানে করব। সেই জন্য এই লাইনটা লিখব নেট ইনকামের নিচে, অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নেট ইনকাম টু নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। ওকে, তো একটু আমরা 2 মিনিট ওয়েট করি, 1 মিনিট পরে আমি আবার আসতেছি, একটু সবাই লাইভটা শেয়ার করো ততক্ষণে। ওকে, আশা করি তোমরা লাইভটা শেয়ার করে দিবা, কারণ তোমরা শেয়ার করলে প্রত্যেকের একটু উপকারে আসবে। তাহলে আমরা আমাদের মূল কাজে চলে আসি, যে নেট ইনকামের সাথে কি কি প্লাস হয় কি কি মাইনাস হয় এই জিনিসগুলো একটু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। নেট ইনকামের সাথে যদি কোনো অবচয় বা অবলোপন হয়, খেয়াল করো, সেটা প্লাস হবে, অর্থাৎ ডেপ্রিসিয়েশন বা রিটার্ন আপ থাকলে প্লাস। আর কোনো স্থায়ী সম্পত্তি বিক্রি করে যদি গেইন হয় সেক্ষেত্রে মাইনাস, আর যদি লস হয় সেক্ষেত্রে প্লাস। চলতি সম্পদ যদি ইনক্রিজ হয় সেটা মাইনাস, ডিক্রিজ হলে প্লাস। ঠিক একইভাবে চলতি দায়ের ক্ষেত্রে বিপরীত, অর্থাৎ চলতি দায় যদি ইনক্রিজ হয় প্লাস, ডিক্রিজ হলে মাইনাস। এই বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে তোমাদেরকে। এখন আমরা প্রশ্নকে বেস করে এটা সমাধান করব। তো প্রশ্নে প্রথমে 1 নম্বর সমন্বয়টার দিকে দেখো, ডেপ্রিসিয়েশন অন মেশিনারি টাকা 7,500। তাহলে আমরা কি বলছিলাম, যদি কোনো অবচয় বা অবলোপন হয় নেট ইনকামের সাথে সেটা প্লাস হয়, সেজন্য এই অবচয়টা অ্যাট লিখে ডেপ্রিসিয়েশন 7,500, এখানে প্লাস করলে ওপেন রাখবা, আর যদি মাইনাস বোঝায় তাহলে সেটাকে ব্র্যাকেটে রাখতে পারো। এরপরে আমরা যদি 2 নাম্বার যে সমন্বয় সেটাতে খেয়াল করি, মেশিনারি কস্টিং টাকা 9,000 অন হুইচ ডেপ্রিসিয়েশন অফ টাকা 6,000 হ্যাজ অ্যান অ্যাকুমুলেটেড ওয়াজ সোল্ড ফর টাকা 4,500। এটার অর্থ হলো তাদের একটা মেশিনারি যার ক্রয় মূল্য 9,000 টাকা, যার মধ্যে পুঞ্জীভূত অবস্থায় 6,000 টাকা অন্তর্ভুক্ত আছে। তাহলে মেশিন বিক্রয় করার সময় বুক ভ্যালু বের করতে হয়, অর্থাৎ কস্ট প্রাইস থেকে তার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 6,000 মাইনাস করে সেটার পুস্তক মূল্য প্রকৃত মূল্য বের করলাম 9,000 থেকে 6,000 মাইনাস করলে 3,000। এই 3,000 টাকার সম্পদ তারা 4,500 টাকা বিক্রি করছে। তাহলে যেই 4,500 টাকা বিক্রি করছে, 3,000 টাকার সম্পদ, এখানে 1,500 টাকা গেইন হয়েছে। এই গেইন বা প্রফিট হলে সেটা কিন্তু লেস করতে হয় নেট ইনকাম থেকে, সেজন্য লেস গেইন অন সেল অফ মেশিনারি, ওই 1,500টা এভাবে আসছে।
এরপরে দেখো এই সমন্বয়ের 4000 টাকা যেটা বিক্রি করছে সেটা কিন্তু ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে যাবে, আমরা জাস্ট অপারেটিংটা আগে করাচ্ছি, ঠিক আছে। তো অপারেটিংয়ের মধ্যে আমরা পরের যে আইটেমটা দেখতে পাচ্ছি সেটা হলো ইনক্রিজ ইন অ্যাকাউন্টস রিসিভেবল। কীভাবে ইনক্রিজ হয়েছে আমি তোমাদেরকে দেখাই। তোমরা অ্যাসেটসের মধ্যে অ্যাকাউন্টস রিসিভেবল নামে যে অ্যাসেটসটা দেখতেছো এটা একটা কারেন্ট অ্যাসেটস, ঠিক আছে। ক্যাশ ছাড়া যত কারেন্ট অ্যাসেটস আছে এই সবগুলো কারেন্ট অ্যাসেটসের ইনক্রিজ ডিক্রিজ তোমাকে বের করতে হবে। কীভাবে পাবো? আমরা যদি দেখি পূর্ববর্তী বছরে অর্থাৎ ওপেনিংয়ে দেখো 21,000 টাকা, কিন্তু ক্লোজিংয়ে 23,200, তাহলে 21,000 টাকা থেকে 23,250 হয়েছে, তার মানে বাড়ছে। যতটুকু বাড়ছে আমাদের যতটুকু বাড়ছে ততটুকুই আমরা মাইনাস করব, কারণ চলতি সম্পদ বাড়লে বিয়োগ কিন্তু কমলে বা ডিক্রিজ হলে যোগ হইতো। তাহলে লেস ইনক্রিজ ইন অ্যাকাউন্টস রিসিভেবল ওই 23,250 এবং 21,000-এর যে পার্থক্য সেটা আমরা মাইনাস করব, সেজন্য এটাকে ব্র্যাকেটে রাখছি। ঠিক একইভাবে আমরা যদি পরবর্তী মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এটাও একটা চলতি সম্পদ, 33,000 থেকে 12,000 হয়েছে, তার মানে এটা ডিক্রিজ হয়েছে, এটা প্লাস হবে। 33,000 12,000-এর যে পার্থক্য সেটা আমরা অ্যাড করব, ডিক্রিজ ইন মার্চেন্ডাইজ ইনভেন্টরি পার্থক্য 21,000 প্লাস করলাম, সেজন্য ব্র্যাকেট ছাড়া। এরপরে আমাদের চলতি সম্পদগুলো লেখার পরে আমাদের যেহেতু আর কোনো চলতি সম্পদ নাই, আমরা সরাসরি লাইবিলিটি সেকশনের মধ্যে কারেন্ট লাইবিলিটিসগুলো খুঁজব। কারেন্ট লাইবিলিটিসের ক্ষেত্রে বিপরীত, মানে সম্পদ যেরকম হয় তার উল্টো। তো অ্যাকাউন্টস পেবল এখানে কারেন্ট লাইবিলিটিস 30,000 থেকে 29,250, তার মানে কমছে। চলতি সম্পদ কমলে আমরা যেটা করছিলাম চলতি দায় কমলে সেটার বিপরীত করব, যেহেতু কমছে তাহলে আমরা সেটা লেস করব, ঠিক আছে। তো লেস ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেবল, কারণ ডিক্রিজ হলে কমলে কি করা হয়, চলতি সম্পদের ক্ষেত্রে প্লাস করছিলাম আর চলতি দায়ের ক্ষেত্রে সেটা মাইনাস করলাম। 30,200 এবং 29,250-এর পার্থক্য 750। এরপরে অ্যাড করব যেটা ইনকাম ট্যাক্স পেয়েবল আছে, সেটা যেহেতু আমাদের বাড়ছে, দেখো ট্যাক্স পেয়েবলের মধ্যে 4,500 থেকে 7,650 হয়েছে, অর্থাৎ 21 সাল থেকে 22 সালে যদি বেশি হয় বাড়ছে, আর যদি 21 সালে চেয়ে 22 সালে কম হয় তাহলে কমছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ট্যাক্স পেয়েবল 4,500 21 সালে এবং 22 সালে 7,650 বাড়ছে। যতটুকু বাড়ছে ততটুকুই আমরা কি করে দিব, প্লাস করে দিব। সেজন্য অ্যাড ইনক্রিজ ইন ট্যাক্স পেয়েবল 7,650 মাইনাস 5,000 3,150। এবার এই নেট ইনকামের সাথে যেগুলা প্লাস আছে অর্থাৎ ব্র্যাকেট ছাড়া আছে সেগুলো প্লাস করব, যেগুলো ব্র্যাকেট ভিতরে আছে সেগুলো মাইনাস করে দিয়ে আমরা নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস বের করব। তাহলে 10,500-র সাথে 7,500 প্লাস 1,500 মাইনাস 2,250 প্লাস মাইনাস 21,000 প্লাস 750 মাইনাস 3,150 প্লাস করলে 37,750 হয়। এটা পজিটিভ ফিগার আসছে, সেজন্য এটা নাম দিব নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। যদি এটা নেগেটিভ ফিগার আসতো তাহলে এটার নাম দিতাম নেট ক্যাশ ইউজড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসের কাজ শেষ করলাম। এখন পরবর্তী স্লাইডে আসলাম। এখানে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আমরা বলছিলাম 3টা অ্যাক্টিভিটিস থাকে, একটা হলো অপারেটিং, আরেকটা হলো ইনভেস্টিং, তারপরে ফাইন্যান্সিং। এখন আমরা প্রথমে জানবো ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে কি কি আসে। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে নর্মালি স্থায়ী সম্পত্তি ক্রয় করলে বিয়োগ, বিক্রয় করলে যোগ, জাস্ট অতটুকু খেয়াল রাখবা। ক্রয় করলে স্থায়ী সম্পদ বিয়োগ হবে এখানে, আর বিক্রয় করলে যোগ হবে, তা শুধুমাত্র স্থায়ী সম্পত্তির ক্রয় বিক্রয়গুলো এখানে আসবে। তাহলে আমরা প্রশ্ন থেকে যদি দেখি, দেখো 3 নাম্বার সমন্বয়ে বলছিল পার্সেস মেশিনারি 36,000, এটা কি হবে, এটা মাইনাস হবে, পার্সেস করছে। আর 2 নাম্বার সমন্বয়ে বলছিল তারা একটা মেশিনারি বিক্রি করছে 4,500, এটা কিন্তু আবার প্লাস হবে, কারণ আমরা জানি কোনো সম্পদ স্থায়ী সম্পদ বিক্রি করলে প্লাস, ক্রয় করলে মাইনাস। তো পার্সেস অফ মেশিনারিটা মাইনাস 36,000 ব্র্যাকেটে রাখবো, সেল অফ মেশিনারি যেটা সেটা প্লাস, সেই জন্য ব্র্যাকেট ছাড়া রাখছি। এরপরে দেখো আমাদের সমন্বয়ে বলে নাই, বাট প্রশ্নের মধ্যে ফার্নিচারের মধ্যে দেখো 975 থেকে 1,125 টাকা হয়েছে, তার মানে এই ফার্নিচার বাড়ছে সব, মানে কি এটা নিশ্চয় ক্রয় করছে। যেহেতু ফার্নিচার নিয়ে কোনো সমন্বয় নাই সেজন্য উপরে দেখতে হবে স্থায়ী সম্পত্তি বাড়ছে নাকি কমছে। সমন্বয়ে কিছু না বললে উপরে যদি বাড়ে বুঝতে হবে এটা ক্রয় করছে, আর যদি দেখো উপরে কোনো সম্পদ কমছে তাইলে মাইনাস করছে। কিন্তু সমন্বয়ে বললে সমন্বয়টাই ফাইনাল, তখন আর উপরে বাড়লে কমলেও কোনো প্রভাব পড়বে না।
তাহলে ফার্নিচারের 975 থেকে 1125 যতটুকু বাড়ছে ততটুকু ক্রয় করছে দ্বারা আমরা মাইনাস করব ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে। সেজন্য পারচেজ অফ ফার্নিচার ওই পার্থক্য যেটা 150 এটা মাইনাস করছে। ঠিক একইভাবে ল্যান্ডের ক্ষেত্রেও করছে। দেখো আমাদের ল্যান্ড নিচে যেহেতু সমন্বয়ে কিছু বলে নাই, আমরা এখানে ল্যান্ড দেখতে পারলাম 6000 থেকে 12000 হয়েছে। তার মানে 12000 যেটা বাড়ছে সেটা কি, সেটা পারচেস করছে, সেজন্য পারচেস অফ ল্যান্ড লিখে 6000 ব্র্যাকেটে রাখলাম। এবার ইনভেস্টিং অ্যাক্টিভিটিসটা আমরা হিসাব করে ফেলবো যে ব্র্যাকেটের ভিতর যেগুলো আছে 36000 এবং 6000 এগুলো সব যোগ করব, প্লাস আরেকটা আছে 150, তার মানে 36000 প্লাস 6000 যদি হয় তাহলে হবে 42000। 42000 এখানে আছে 150, ঠিক আছে। 42150 থেকে 4500 যেটা আছে মানে প্লাস ফিগার সেটা মাইনাস করলে আরও 37650, অর্থাৎ নেগেটিভ মানগুলোর চাইতে পজিটিভ মানটা অনেক ছোটো। এটা নেগেটিভগুলো প্লাস করে পজিটিভটা সেখান থেকে মাইনাস করে দিলে যেহেতু নেগেটিভ বড় সেজন্য একটা নেগেটিভ ফিগার আসছে 37650। যেহেতু নেগেটিভ আসছে এখন আমরা এখানে নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস কথাটা লিখব। যদি পজিটিভ আসে নেট ক্যাশ প্রোভাইডেড লিখব, আর যদি নেগেটিভ আসে সেক্ষেত্রে নেট ক্যাশ ইউজড কথাটা লিখতে হবে। এরপরে আসো ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে কোন কোন আইটেম আসে? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা সবাই জানি ডিভিডেন্ড পেইড থাকলে বিয়োগ, স্টক এবং শেয়ার। স্টক এবং শেয়ার যদি ইস্যু বা সেল করলে প্লাস হবে, আর যদি পারচেস করে মাইনাস হবে। তাহলে আমরা প্রশ্নের মধ্যে সমন্বয়ে দেখতে পারলাম যে এখানে 3 নম্বরে বলছে ডিভিডেন্ড পেইড, এটা মাইনাস হবে। তারপরে একদম শেষে কমন স্টক ইস্যু করছে, তো ইস্যু করলে প্লাস হয় স্টক বা শেয়ার, সেজন্য এটা প্লাস হবে। তো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে কী কী আইটেম আছে সেগুলো তোমার মাথায় সেট করতে হবে। ডিভিডেন্ড মাইনাস হবে, স্টক এবং শেয়ার যদি ইস্যু বা সেল হয় প্লাস, আর পারচেস করলে মাইনাস। তো ক্যাশ ডিভিডেন্ড পেইডটা নেগেটিভ ফিগার বা মাইনাস দিয়ে করে দিলাম, ইস্যু অফ কমন স্টক সেটা প্লাস করলাম। তাহলে এখন দেখলাম যে পজিটিভ ফিগার বড়, মানে 10500 9000 থেকে মাইনাস করলে আর 1500 এটা পজিটিভ থাকবে। যেহেতু পজিটিভ ফিগার আসছে সেজন্য আমরা এটার নাম দিব নেট ক্যাশ প্রোভাইডেড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। যদি এটা নেগেটিভ ফিগার আসতো এটার নাম দিতাম নেট ক্যাশ ইউজড। তাহলে আমরা 3টা অ্যাক্টিভিটিসের নেট বের করলাম। তো 3টা অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা প্রথমে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস 37650, এটা পজিটিভ, ঠিক আছে। ক্যালকুলেটার এটা নিব, নেওয়ার পরে দেখলাম এখানে নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস নেগেটিভ 37650। তাইলে পজিটিভ 37650 থেকে যেটা অপারেটিংয়ের আসছিল সেখান থেকে ইনভেস্টিংয়ের যেটা সেটা মাইনাস করলে 0, তাহলে আর থাকে 1500 পজিটিভ ইনভেস্টিংয়ের। তো সেটাই নামাবো, অর্থাৎ প্লাস মাইনাস করে 1500 থাকবে, সেটার আমরা নাম দিব নেট ইনক্রিজ ইন ক্যাশ অথবা নেট ক্যাশ ইনক্রিজ। যদি এটা নেগেটিভ ফিগার নামতো তাহলে এটার নাম দিতাম নেট ডিক্রিজ ইন ক্যাশ। এখন ইনক্রিজ বা ডিক্রিজ যেটাই আসুক সেটার সাথে বিগিনিং প্লাস করে দেব, বিগিনিং ক্যাশ। তো বিগিনিং ক্যাশ প্রশ্নে কোথায়? ক্যাশ অ্যাসেটসের নিচে ক্যাশ যেটা 21 সালে সেটা বিগিনিং, 22 সালে ক্লোজিং। এই ওপেনিং বা বিগিনিংটা যদি যোগ করে দিই, অর্থাৎ এই 7500 যদি যোগ করে দিই, দেখবো এই ক্লোজিং 9000 মিলে যাবে। যদি অঙ্ক ঠিকঠাক হয় মিলে যাবে। অ্যাট বিগিনিং ক্যাশ ব্যালেন্স 7500 যোগ করলাম, এন্ডিং ক্যাশ ব্যালেন্স মিলে গেছে, ঠিক আছে। তো ওয়ার্কিংটা তো আগেই দেখাইছিলাম। তো এই ছিল ক্যাশ ফ্লো স্টেটমেন্ট 22 সালে আসা প্রশ্নটা। এটাকে বেস করে আমরা পরবর্তী প্রশ্নগুলো একটু দেখাই। এটা 2020 সালে আসছিল, এটা তোমাদেরকে আমি SW দিব, নিজেরা ট্রাই করবা। যদি পারো ভালো, যদি না পারো কমেন্ট সেকশনে জানাই দিবা। তাছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, প্রয়োজনে আমি এটার একটা ক্লাসের লিঙ্ক দিয়ে দেব, ঠিক আছে। আমাদের ক্লাসগুলো যেহেতু আছে, তোমরা যদি বাসায় পারো করবা, না পারলে আমাকে বলবা, আমি তোমাদেরকে ক্লাসের লিঙ্কটা পাঠিয়ে দেবো। আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, তবে কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে দিবা এবং ক্লাসটা শেয়ার করে দিবা। তো এটা SW থাকবে। পরবর্তী এটা সমাধানও দিয়ে দিলাম আমি। পরবর্তীতে আরেকটা, সেটা 2021 সালে আসছিল। দেখো সবগুলো ইনডাইরেক্ট মেথডের অঙ্ক, তার মানে 2022 সালেও আসছে, 21 সালেও আসছে, 20 সালেও আসছে। তো 2003 পরপর 3টা সালে আসছে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রত্যেক বছর আসবে, এবছরও তোমাদের আসছে, হ্যাঁ, এবং গত বছর আসছে, হয়তো এবছরও ইনশাআল্লাহ চলে আসবে। এই 3টা অঙ্ক ভালো মতো প্র্যাকটিস করবা। যদি হোমওয়ার্কগুলোতে কোথাও প্রবলেম ফেস করো একটা কমেন্টে জানাই দেবা, এবং আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো, আমরা তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব।
তো পরবর্তীতে এটার সমাধানগুলোও দিয়ে দিই, তোমরা করার পরে তোমরা সমাধানগুলো দেখে নিতে পারো হয়েছে কি হয় নাই, ঠিক আছে। আর ডিরেক্ট মেথডের অঙ্ক আসে, ডিরেক্ট মেথডে যদি অঙ্ক আসে স্টুডেন্টরা কিন্তু ডিরেক্ট মেথড যেহেতু প্র্যাকটিস করে না তখন সমস্যায় পড়ে যায়। তো তোমরা চাইলে আমার কাছ থেকে ডিরেক্ট মেথডের অঙ্কটাও নিতে পারো। অবশ্যই তোমাদের কমেন্ট করতে হবে, ভিডিওটা শেয়ার করতে হবে। ডিরেক্ট মেথডের অঙ্ক লাগলে আমি আমার ক্লাসের একটা ভিডিও লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেব। এখন পরবর্তী চ্যাপ্টার 7-এর পরে 8-এ কোনো বছর অঙ্ক আসে নাই চ্যাপ্টার 8 থেকে। তো চ্যাপ্টার 9 থেকেও অঙ্ক আসে, সেজন্য আমরা সরাসরি চ্যাপ্টার 9-এ চলে আসছি। খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, গত বছর আসে নাই বাট এবছর আসার অনেক বেশি সম্ভাবনা আছে। সেজন্য চ্যাপ্টার 9 থেকে আমি প্রথম যে প্রশ্নটা তোমাদের জন্য রাখলাম সেটা হলো অনার্সে 17 সালে একবার আসছিল, 21 সালে একবার আসছিল। এই প্রশ্নটা আমি একটু বুঝাই দিই তোমাদেরকে, তারপর এটার কীভাবে সমাধান করবা সেটা দেখাই দিলে তোমার এই চ্যাপ্টার সম্পর্কে পুরো আইডিয়া হয়ে যাবে। ফলোইং ইনফরমেশন রিলেটেড টু বিডি কর্পোরেশন বা জেনিফার কর্পোরেশন, এখানে দুইটা কোম্পানির নাম হওয়ার কারণ হলো 2017 সালে একবার আসছিল এবং 2021 সালে একবার আসছিল। যেহেতু দুইবার আসছে সেজন্য দুইটা কোম্পানির নাম হয়। তোমাদের হয়তো বা দেখা যাবে করিমেনসন্স বা আদার কোনো নাম হয়ে আসছে। তো তারা বলছে যে নিচের যে তথ্যগুলো দেওয়া আছে সেটা কি বিডি কর্পোরেশন বা জেনিফার কর্পোরেশনের 2021 সালে জুনের অনেকগুলো ট্রানজ্যাকশন দেখা যাচ্ছে 1 থেকে 23 তারিখ পর্যন্ত। করতে বলছে কি দেখো, রিকোয়ারমেন্টে বলছে 1 নম্বরে বা এ নম্বরে জার্নাল দ্য অ্যাবাভ ট্রানজ্যাকশন, উপরের ট্রানজ্যাকশনগুলোর জাবেদা দাখিলে দাও। বি নাম্বার বলছে প্রিপেয়ার দ্য ভ্যাট অ্যাকাউন্ট, অর্থাৎ ভ্যাট অ্যাকাউন্ট তৈরি করো। সি নাম্বার গিভ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ, অর্থাৎ মাস শেষে একটি সমন্বয় জাবেদা দাও। তো প্রথমে আমরা জার্নাল দিব, ঠিক আছে। জার্নালের জন্য পরবর্তী পেজ আসলাম, একটা জার্নালের ঘর রেডি করলাম। বিডি কর্পোরেশন বা জেনিফার কর্পোরেশন, পরীক্ষার হলে যে কোম্পানি বা যে কর্পোরেশনের নাম থাকে সেটা লিখবা। তারপর জার্নাল এন্ট্রিস, জার্নালের ঘর ইতিমধ্যে তোমরা জানো সবাই। এখন প্রশ্নে প্রত্যেকটা তারিখের ট্রানজ্যাকশন পরে পরে আমরা জার্নাল দেব। জুনের 1 তারিখ কী বলছে দেখো, পারচেসড টাকা 2,40,000 ইনক্লুডিং ভ্যাট অ্যাট দ্য রেট অফ 15%। এটার অর্থ হলো কোম্পানি 2,40,000 টাকা পণ্য ক্রয় করছে এবং এই পণ্য ক্রয়ের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে। তার মানে এই 2,40,000-এর ভিতরে ক্রয়ের টাকাও আছে, ভ্যাটের টাকাও আছে। এখানে 2,40,000 থেকে কত টাকা ভ্যাট, কত টাকা ক্রয় সেটা তোমাকে আলাদা করতে হবে। কীভাবে আলাদা করবো, যেহেতু 15% বলছে, তার মানে 100% হলো ক্রয়ের আর 15% তার উপর ভ্যাট, অর্থাৎ এই 2,40,000 টাকাটা হলো 115%-এর টাকা। সেজন্য এই 2,40,000-কে 115 দিয়ে ভাগ করে তুমি যদি 100 দিয়ে গুণ করো তাহলে পার্চেসের টাকা পাবা। আবার যদি 2,40,000-কে 115 দিয়ে ভাগ করো, 15 দিয়ে গুণ করো, তাহলে ভ্যাটের টাকাটা পাবা, ঠিক আছে। তো এটা পার্চেস করছে, পার্চেস ক্রয় ভ্যাট সবসময় খরচ খেয়াল রাখবা। ক্রয়ের ভিতর যে ভ্যাট সেটা হলো ক্রয় ভ্যাট। তো ক্রয় ভ্যাট খরচ, সেজন্য ক্রয় ভ্যাট ডেবিট হবে, পার্চেসের ডেবিট হবে। যেহেতু এটা নগদে নাকি বাকিতে কিছু বলে নাই, তুমি নগদেও ধরতে পারবা, তুমি চাইলে বাকিতেও ধরতে পারবা। তো আমরা এটা জার্নাল দিচ্ছি, খেয়াল করো 2021 জুন 1 পার্চেস ডেবিট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। এখন পার্চেস কত টাকা সেটা তো আমরা এখনও জানি না, সেটা কীভাবে বের করতে বলছিলাম, এই 2,40,000-কে তুমি 115 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করো, দেখবা এই পার্চেসের টাকা 2,08,696 টাকা চলে আসছে। ঠিক একইভাবে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট, যেটা ক্রয় ব্যাট, এটা ডেবিট হবে, ক্রয়ের সাথে যে ব্যাট সেটা খরচ, সেজন্য এটা ডেবিট। 2,40,000-কে 115 দিয়ে ভাগ করে শুধু 15 দিয়ে গুণ করলে ভ্যাটের টাকা পেয়ে যাবে 31,304। আর ক্যাশ ক্রেডিট হবে, যেহেতু কিছু উল্লেখ নাই সেজন্য এটা নগদে ক্রয় দরে আমরা ক্যাশকে ক্রেডিট করছি 2,40,000। টু রেকর্ড পার্চেস অন পার্চেস ক্যাশ, এটা মানে ব্যাখ্যাটা ভুল দিছে, এটা অন অ্যাকাউন্ট না, টু রেকর্ড পার্চেস ক্যাশ উইথ ব্যাট, ব্যাখ্যাটা এভাবে দিবা। এরপরের প্রশ্নটা আমরা দেখি, 1 তারিখ বলছে সেলস টাকা 4 লাখ প্লাস ব্যাট 15%, অর্থাৎ পণ্য বিক্রয় করা হয়েছে 4 লক্ষ টাকা। এটাতে কিন্তু ইনক্লুডিং বলে না, এটাতে বলছে এটার সাথে আরও ব্যাট প্লাস করতে হবে 15%। তাহলে এটা সরাসরি কিন্তু সেলসের টাকা, এটার ভিতরে কিন্তু ভ্যাট নাই, ভ্যাট তোমাকে প্লাস করতে হবে, ঠিক আছে। তো এখন ব্যাট সহ বিক্রয়, আমরা কিছুক্ষণ আগে ক্রয় ব্যাট ডেবিট, তাহলে বিক্রয় ব্যাট কী হবে, ক্রেডিট। তার মানে এই বিক্রয় ব্যাটটা ক্রেডিট করব, তো ব্যাটের টাকাটা সরাসরি 15% করব, কারণ এটার ভিতরে ব্যাট নাই। তাহলে 4 লাখের 15% করলে তুমি ভ্যাটের টাকাটা পেয়ে যাবা। এখন আসো বিক্রয়ের জাবেদা কি,
বিক্রি করলে টাকা আসে, ক্রয়ের বিপরীত। ক্রয় করলে টাকা যায়, কিন্তু বিক্রি করলে টাকা আসে, সেজন্য ক্যাশ ডেবিট। কত টাকা ক্যাশ সেটা আমরা এখনো লিখব না। সেলস ক্রেডিট 4 লাখ টাকা, সেটা আছে। ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট, খেয়াল করো বিক্রয়ের যে ব্যাট সেটা আয়, সেজন্য এটা ক্রেডিট হয়। 4 লাখের 15% 60,000 টাকা, তাহলে 4 লাখ এবং 60,000 মিলে মোট দেনাদার থেকে আমরা ক্যাশ টাকা পাবো কত, 4 লাখ 60,000, সেজন্য ক্যাশ ডেবিট। এটা মানে ক্যাশ সেলস ধরে আমরা দেখাইছি। এটাকে যদি ক্রেডিট সেলস ধরো তাইলে কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করতে হবে। পরে আমরা সেই ধরনের জাবেদা দেখব। এরপরের ট্রানজ্যাকশনটা দেখি। পরের ট্রানজ্যাকশনটা হলো 7 তারিখ, পারচেস ফ্রম রকিব ফর টাকা 1 লাখ অ্যান্ড চার্জ 15% ব্যাট। খেয়াল করো এখানে 1 তারিখের মতোই পারচেস, বাট এখানে ব্যক্তির নাম উল্লেখ আছে রকিব। এরকম যখন ব্যক্তির নাম উল্লেখ থাকবে তখন তুমি এটা যদি নগদ উল্লেখ না থাকে তাহলে অবশ্যই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকলে সেটা বাকিতে বিক্রয় ধরতে হয়, বাকিতে ক্রয় ধরতে হয়। ক্রয়ের ক্ষেত্রে ব্যক্তির নাম থাকলে বাকিতে ক্রয় ধরবো, বিক্রয়ের ক্ষেত্রে ব্যক্তির নাম বা প্রতিষ্ঠানের নাম থাকলে বাকিতে বিক্রয় ধরবো যদি নগদ উল্লেখ না থাকে। তাহলে আসো 1 লাখ টাকা বাকিতে ক্রয় করছে, এখন ইনক্লুডিং ভ্যাট বলে নাই, বলছে চার্জ ব্যাট। চার্জ ব্যাট মানে হলো প্লাস ব্যাট, মানে 1 লাখ টাকা হলো আসলে ক্রয়ের টাকা, এটার উপরে 15% ব্যাট চার্জ করতে হবে। তাহলে কিছুক্ষণ আগে আমরা যে জাবেদা দিছি হুবহু 1 তারিখে জাবেদা হবে, শুধুমাত্র ক্যাশের জায়গায় যেহেতু বাকিতে বিক্রয় অ্যাকাউন্টস পেয়েবল লিখতে হবে। তো সেজন্য দেখো পারচেস ডেবিট 1 লাখ লিখলাম। ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট 1 লাখের 15% যেহেতু চার্জ বা প্লাস করতে বলছে সরাসরি, ইনক্লুডিং বললে 115 দিয়ে ভাগ করে 15 দিয়ে গুণ, তো 1 লাখের 15% 15,000। আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে কত, ওই 1 লাখ এবং 15,000 মিলে মোট 1,15,000। এরপরের তারিখ 11 তারিখে দেখো ব্যাট পেইড টু গভট 40,000, অর্থাৎ সরকারি কোষাগারে ব্যাট জমা দিছে বা সরকারকে ব্যাট পরিশোধ করছে। তাহলে ব্যাট যদি পরিশোধ করে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট হবে, আর কোম্পানির কাছ থেকে টাকা চলে গেছে সেজন্য ক্যাশ বা ব্যাংক ক্রেডিট হবে। দেখো ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট 40,000। এরপরে ট্রানজ্যাকশন 15 তারিখ, সেল অন ক্রেডিট টাকা 50,000 অ্যান্ড চার্জ 15% ব্যাট, অর্থাৎ বাকিতে, অন ক্রেডিট মানে বাকিতে বিক্রি করছে 50,000 এবং সেখানে চার্জ করতে বলছে। দেখো সবগুলোই কিন্তু চার্জ এবং প্লাস কিন্তু একই কথা। তাহলে এটা ধারে বিক্রয় করছে, ধারে বিক্রয় করলে দেনাদারের সৃষ্টি হয়, সেজন্য অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট হবে আর সেলস ক্রেডিট হবে। পাশাপাশি সেলসের উপর যে ভ্যাট সেটা ক্রেডিট হয়, বিক্রয় ভ্যাট সবসময় কী হয়, ক্রেডিট, সেজন্য ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট হবে। তো দেখো অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট 50,000, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট হবে ওই 50,000-এর 50% করলে 7,500, সেলসের টাকা এবং ভ্যাটের টাকা মিলে মোট দেনাদার সৃষ্টি হবে 57,500 টাকা। ঠিক আছে, এটা যদি ইনক্লুডিং ব্যাট বলতো তাহলে কিন্তু 115 দিয়ে ভাগ করে 15 দিয়ে গুণ, কিন্তু চার্জ ব্যাট বা প্লাস ব্যাট বললে 15% করবা। এরপরের তারিখ পারচেস সাপ্লাইস টাকা 20,000 ইনক্লুডিং 15% ব্যাট, অর্থাৎ সাপ্লাইস ক্রয় করছে। সাপ্লাইস মানে একটা সম্পদ যার মধ্যে ব্যাট অন্তর্ভুক্ত আছে। খেয়াল করবা কোনো সম্পদ যদি ক্রয় করে ব্যাট আলাদাভাবে দেখাতে হয় না, ওই সম্পদের ভিতরে ব্যাট অন্তর্ভুক্ত করে জাবেদা দিতে হয়। সেক্ষেত্রে জাবেদা হবে সাপ্লাইস ডেবিট ক্যাশ ক্রেডিট। দেখো সাপ্লাইস ডেবিট ক্যাশ ক্রেডিট, এটা যেহেতু সম্পদ, পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রয় ব্যাট বিক্রয় ব্যাট আলাদা করে দেখাতে হয়, কিন্তু সম্পদের ব্যাট ওই সম্পদের সাথে যুক্ত করে দেখাই দেওয়া হয়। এরপরে লাস্ট যেটা 23 তারিখ, ব্যাট রিফান্ড ফ্রম গভ টাকা 20,000। এটার অর্থ হলো সরকারি কোষাগার থেকে ব্যাট রিটার্ন আসছে, ফেরত। রিফান্ডেড মানি, রিফান্ড রিটার্ন একই, তবে রিফান্ডের ক্ষেত্রে ক্যাশ টাকা ফেরত দেওয়াকে বোঝায় আর রিটার্নের ক্ষেত্রে পণ্য ফেরত দেওয়াকে বোঝায়। তো রিফান্ড শব্দের অর্থ নগদ টাকা ফেরত দিছে। নগদ টাকা যদি ফেরত দেয় কোম্পানির কাছ থেকে, কোম্পানির কাছে টাকা আসছে সরকারে ফেরত দিছে, সেজন্য কোম্পানি বলবে ক্যাশ ডেবিট বা ব্যাংক ডেবিট 20,000। কোম্পানির কাছে টাকা আসছে, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট হয়ে যাবে ক্রেডিট টু রেকর্ড ব্যাট রিফান্ডেড ফ্রম গভট। এই ছিল আমাদের জার্নাল। রিকোয়ারমেন্ট 1 শেষ। 2তে বলছে বা বিতে বলছে প্রিপেয়ার দ্য ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট, একদম সিম্পল। এই জার্নালগুলোকে বেস করে আমরা একটা ব্যাট কারেন্ট অ্যাকাউন্টের ঘর রেডি করবো। রিকোয়ারমেন্ট 2, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট বা এটা 3 কলাম লেজার, ডেট, অ্যাকাউন্টস টাইটেল, রেফারেন্স, ডেবিট ক্রেডিট, ব্যালেন্সের একটা ঘর, সেখানেও ডেবিট ক্রেডিট করব। আমরা যে জাবেদা করছি কিছুক্ষণ আগে সেই জাবেদার ভিতরে যত জায়গায় ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট আছে সেগুলো নিয়ে আমরা জার্নাল তৈরি করব, খতিয়ানটা তৈরি করব। তাহলে আমরা প্রথম জাবেদা দেখি। 1 নম্বর জাবেদায় ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ছিল 31,304, তার মানে ব্যাট কারেন্ট অ্যাকাউন্টের ডেবিট দিকেই 31,304 টাকা বসবে। তবে
নাম হবে কিন্তু বিপরীতটা ক্যাশ, যেহেতু ক্যাশের ভিতরে আছে। অর্থাৎ তোমরা এটা এসএসসি এইচএসসিতে যে কোতিয়ান করতা জাস্ট সেটাই। তো এখানে আমরা 2021 জানুয়ারি ক্যাশ লিখলাম, লিখে 31,304 টাকা, যেহেতু ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিটে লিখলাম। আর 3 কলাম লেজারে এখানে ডেবিটে বসলে ব্যালেন্সের ঘরও ডেবিটে বসে। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা তারিখের যেখানে যেমন এটাতে 1 তারিখে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট, ঠিক আছে 60,000 ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট দিকে বসবে। যেহেতু ডেবিটের ভিতরে ক্যাশের ভিতরে টাকা আছে সেজন্য ক্যাশ নাম দিয়ে ডেবিটে বসবে। দেখো এই যে 1 তারিখ ক্যাশ দিলাম, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট লিখবো টাকাটা, যেহেতু ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট নাম ওই যে ক্যাশের নাম আছে ক্যাশ লিখলাম। অর্থাৎ এই জাবেদাকে বেস করতে হবে যে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট বলেই এই 60,000 টাকা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের ক্রেডিট দিকে টাকাটা বসাবো, কিন্তু নাম লেখার সময় বিপরীত ডেবিটের যে ক্যাশের ভিতরে আছে সে ক্যাশ লিখলাম। ঠিক আছে, এবার ব্যালেন্সে কী কাজ করবা দেখো, যেহেতু ডেবিটে ক্রেডিটে হয় বিপরীত দিকে হলে মাইনাস করতে হয়। 60,000 থেকে 31,304 মাইনাস করলে 28,696। যেহেতু ক্রেডিটের অ্যামাউন্টটা বড় সেজন্য ব্যালেন্সে ক্রেডিটে বসছে, যদি ডেবিটেরটা বড় হইতো তাহলে কিন্তু ডেবিটে বসতো। এভাবে প্রত্যেকটা। এবার পরের তারিখে দেখো 7 তারিখ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিটে আসছে সেজন্য ডেবিটে বসবে। ডেবিটে কী নামে বসবে, এই অ্যাকাউন্টস পেয়েবল নামে বসবে। দেখো আমি যদি দেখাই তোমাদেরকে, এই যে ডেবিটে বসছে অ্যাকাউন্টস পেয়েবল নামে হয়েছে। এবার এটা ডেবিট, আগেরটা ক্রেডিট, তাহলে 28,696 থেকে 15,000 যদি ডেবিটেরটা মাইনাস করো আরও 13,696 আছে। এরপরের তারিখে তুমি যাও, পরের তারিখের জাবেদাটা যদি আমরা একটু খেয়াল করি, পরের জাবেদাটা কি 11 তারিখ, এখানেও ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট 40,000 টাকা। দেখো এটাও ডেবিটে বসবে, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের নাম হবে ক্যাশ বা ব্যাংক। তাহলে আমরা এই যে ক্যাশ বা ব্যাংক দিলাম, 40,000 ডেবিট বসাইলাম, বসানোর পরে ওই 13,696 থেকে 40,000 মাইনাস করে এখন পার্থক্যটা ডেবিটে বসবে, কারণ 40,000 ফিগারটা বড়, ক্রেডিটের 13,696 সাথে 40,000 বড়, সেজন্য ডেবিটে বিয়োগ করে ডেবিটে বসছে। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা। পরের তারিখে দেখো 15 তারিখ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিটে যাই বসবে 7,500, নাম হবে অ্যাকাউন্টস রিসিভেবল। অর্থাৎ জাবেদা থেকে কোতিয়ান করা ক্রেডিটে বসছে, আবার বিয়োগ হবে 26,304 থেকে 7,500 মাইনাস করব, বিয়োগ করে এখন ডেবিটে বসাবো কারণ ডেবিটের ফিগারটা বড়। এরপরে সর্বশেষ যেটা ছিল লাস্ট, সেটা হলো ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। তো ক্রেডিটে 20,000 বসাবো, নাম লিখবো ক্যাশ। আচ্ছা ক্রেডিটে 20,000 বসাইলাম, নাম লিখলাম ক্যাশ বা ব্যাংক। বসানোর পরে প্লাস মাইনাস করব 18,804 আর ডেবিটে 20,000, তাহলে 20,000 থেকে 18,804 গেলে আর কত থাকবে, আর 1196, সেটা ক্রেডিটে হবে। কেন, কারণ এই 20,000 যেটা এই ক্রেডিট ফিগার, সেজন্য এটা পার্থক্যটা ক্রেডিটে চলে আসছে। এখন আসো সর্বশেষ যেটা 3 নম্বরে বা রিকোয়ারমেন্ট সিতে চাইছে, সেটা হলো গিভ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ। মাস শেষে একটা সমন্বয় জাবেদা দাও। কী সমন্বয় জাবেদা দিব, আমার মাস শেষে দেখা গেল ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের ক্রেডিট পাশে 1196 টাকা ব্যালেন্স আছে। এখন এটাকে আমরা ক্লোজ করব কীভাবে, ভ্যাট পেয়াবল ডেবিট ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে যেহেতু ক্রেডিট আছে, এখন খতিয়ান থেকে জাবেদা করতে গেলে তাহলে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট লিখব, আর ডেবিটে হবে ভ্যাট পেয়াবল। এটাই হলো অ্যাডজাস্টিং এন্ট্রি মাস শেষে, টু অ্যাডজাস্টেড ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স। আশা করি বুঝতে পারছো, যদি না বুঝে থাকো শেয়ার করে 2-3 বার দেখবা, বুঝে যাবা। পরে আরেকটা প্রশ্ন দিলাম, 2020 সালে আসছিল প্রশ্নটা, এটা তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবা, হোমওয়ার্ক দিলাম। যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা, আনসার দেওয়ার চেষ্টা করব। আর ক্লাসের লিঙ্ক পেতে চাইলে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবা, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, জাস্ট ভিডিওগুলো রিকোয়েস্ট থাকবে শেয়ার করবা যদি উপকৃত হও। এতটুকুই, আজকের লাইভ ক্লাস শেষ করব, কারণ আমার রাত 10টায় একটা লাইভ ক্লাস আছে। সবার কাছে অনুরোধ থাকবে ক্লাসগুলো একটু শেয়ার করে দিবা যেন সবাই উপকৃত হয়। সবার প্রতি দোয়া রইল, আগামীকালকের পরীক্ষা সবার ভালো হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।